সম্পর্ক কেমন? বলা হয় যে রক্তের সম্পর্ক ছাড়া পৃথিবীর আর সব সম্পর্কই নাকি স্বার্থের সম্পর্ক, তাই কি? দুটো মানুষ ভালোবেসে বা সমাজের কারণে এক হয়, আবার যখন ভালোবাসা মরে যায় বা সমাজের কারণে মানুষ দুটোর বিচ্ছেদ ঘটে, তখন চরম শত্রুতায় পরিণত হয় এই সম্পর্কটি। কোন সমীকরণে সবচেয়ে আপন মানুষ সবচেয়ে হয়ে যায় পর? এ দায় কি আমার, আপনার, নাকি সমাজের? এটি কি আসলে কারো দায়? সম্পর্ক কি আসলেই এতটাই ঠুনকো? যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে, এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে আজকে যারা আছেন আমার সাথে অতিথি হয়ে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে আছেন লিমি, মডেল, অভিনেত্রী, উপস্থাপক। আমার সাথে আছেন শিলু, টেলিটক ডিজিএম ফাইন্যান্স। আছেন আসাদুজ্জামান, এনজিওতে কাজ করছেন। আমার সাথে আছেন মোহাম্মদ জিল্লুর রহমান, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক। আছেন রুম্পা, মডেল, অভিনেত্রী, উপস্থাপক। আছেন সোনিয়া, মডেল, অভিনেত্রী, উপস্থাপক এবং এন্টারপ্রেনার। আছেন কাজী আমিরুল ইসলাম শোভা, আছেন নাট্য নির্মাতা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই অনুষ্ঠান শুরুর আগে যে আমাদের এই অনুষ্ঠানে চাইলে আপনারাও অংশ নিতে পারেন যে কোনো বিষয় নিয়ে। যদি আপনাদের কোনো মতামত থাকে বা আপনারা আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে চান, পর্দায় যে নাম্বার আছে বা যে ঠিকানা আছে সেই ঠিকানায় চিঠি পাঠিয়ে দিতে পারেন বা আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন। আমি যদি আপনাদের কাছে ফিরে যাই, যে সম্পর্কের টানাপোড়েনের কথা বলছিলাম, দুটো মানুষ এক হয়, সমাজ করে দেয় এক, বা ভালোবেসে আমরা এক হই, কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক কি আসলে এতটাই ঠুনকো, নাকি কোনো সম্পর্কে কোনো স্থিরতা নেই, সম্পর্ক আসলে টেকসই হয় না? আমি যদি আপনাকে দিয়ে শুরু করি লিমি। সম্পর্ক আসলে এত ঠুনকো না, বাট আমরা মনে হচ্ছে যে সোসাইটির চিন্তা করে অনেক সময় অনেক কিছু মেনে নিয়ে বা মেনে নিতে হচ্ছে। আমরা অনেক সম্পর্ক সোসাইটির কথা চিন্তা করেও অনেক রিলেশন দেখা যাচ্ছে আমরা ব্রেকআপে চলে যাচ্ছে, বা সেটা বাবা মার সাথেই হোক না কেন, হাজবেন্ডের সাথেই হোক না কেন, বয়ফ্রেন্ডের সাথেই হোক না কেন, সোসাইটির একটা মেইন বাধা হিসেবে অনেক জায়গায় আমরা লাইফে ফেস করে থাকি। কিন্তু সম্পর্কটা তো ব্যক্তিগত বিষয়, সেখানে সমাজ কিভাবে চাপিয়ে দেয়? আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমি বলবো যে আমি আসলে ওইভাবে লাইফে খুব অল্প বয়সে আমি অনেক স্ট্রাগল করি। আমার নিজের পড়াশোনা আমি জব করে, পাশাপাশি জব করে আমি আমার পড়াশোনা চালিয়েছি, অ্যান্ড আজকে আমি মিডিয়াতে কাজ করি। পুরোটাই আমার নিজের চেষ্টায়। অ্যান্ড হ্যাঁ, ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়েছে, তাও অনেক পরে। আমি যদি বলি, মাই মম আমার অনেক পরে গিয়ে আমি আম্মুর সাপোর্ট পেয়েছি। আমি অনেক দাওয়াতে অ্যাটেন্ড করতে পারি না, অনেক দাওয়াতে যাই না, মানে ফ্যামিলি অনেক প্রোগ্রাম হয় যেখানে বিয়ে বা বার্থডে হয়, অ্যাটেন্ড করতে পারেন না কারণ আপনি একা হয়েছেন বলে সমাজ আঙ্গুল তোলে? আমি একা না, আমার ফ্যামিলি আমার সাথে আছে, বাট হয় কি যে প্রায় আম্মুর কাছ থেকে যেটা আমি শুনি যে কাজ করছি, সবাইকে বলতে পারছে না আমি মডেলিং করছি, মিডিয়াতে কাজ করছি। এই ব্যাপারটার জন্য না একসময় আমি ছেড়ে দিয়েছি, ওকে ফাইন, আমি দরকার নেই, তার থেকে বাদ দাও, আমি কোনো প্রোগ্রামেই যাব না। সো অবভিয়াসলি সোসাইটি একটা দেয়াল হয়ে দাঁড়াচ্ছে। আপনার জীবনের গল্পটা শুনি। আমি ইডেন থেকে কমপ্লিট করেছি, পড়াশোনা কমপ্লিট করেছি। যেটা হয়েছে, আমি বাসা থেকে আমার আম্মুর সাথে একটা আমার রিলেশনের জন্য, আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রিলেশনশিপের জন্য ঝগড়া হয়েছিল টুকটাক এটা সেটা। তখন তো একদমই টিনেজ, ওই সময় খুবই সিরিয়াস লাভ ছিল। দেন আমি ভাবলাম যে ওকে ফাইন, আমি এত আর প্রায় হ্যাঁ আম্মুর কাছে অনেক বকা শুনেছি, মার খেয়েছি। তো এক সময় গিয়ে মনে হলো যে না, আমি আর দরকার নেই, আমি থাকবো না। যেহেতু আমি হোস্টেলে থেকে পড়াশোনা করেছি, তো হোস্টেল ছিল, আমি আমার যাবতীয় যা কিছু ছিল আমি সবকিছু নিয়ে আমি হোস্টেলে চলে আসছি। মানে এমনভাবে এসেছি যে আমি আর ব্যাক করে আমি বাসায় যাব না, হোস্টেলে থাকবো, ওখানে পড়াশোনা করব, কষ্ট করব। আপনার সাথে আপনার ওই ছেলেটার সম্পর্ক ছিল বলে ফ্যামিলি মেনে নিচ্ছিল না? হ্যাঁ, নিচ্ছিল না, হ্যাঁ, দ্যাট টাইম। তারপর হচ্ছে যে তো চলে আসছি, আমি হোস্টেলে থেকে স্টাডি করলাম। তারপর এক সময় ফার্স্ট ইয়ার ফাইনাল দেওয়ার পরে দেখলাম যে না, অনেক কষ্ট হচ্ছে। আমি যেহেতু আমি বাসা থেকে চলে আসছি, অ্যান্ড আমি খুব জেদি টাইপের, যে আমি আমার প্যারেন্টসকে আমি মানে প্রেশার দিব না, আব্বুকে বলবো না আমার টাকা লাগবে বা কিছু। তো আমি কি করব, চলতে হবে, স্টাডি কমপ্লিট করতে হলে মানে পড়াশোনার খরচ আছে, ঢাকা শহরে থাকার একটা অবভিয়াসলি টাকা লাগবে। তারপর আমি জব করা স্টার্ট করি।
জব করি, দেন পাশাপাশি আমি পরীক্ষা এক্সাম যখন হতো তখন এক্সামগুলোতে আমি অ্যাটেন্ড করতাম। ফ্রেন্ডদেরকে ফোন করে করে ইনফরমেশন নিতাম, ক্লাস রেগুলার করতে পারতাম না, তো জাস্ট পরীক্ষাগুলো দিতাম। এভাবে কষ্ট করে আমি পড়াশোনা চালিয়েছি। ওই ছেলেটার সাথে সম্পর্ক কি ভেঙে গেছিল? না, স্টিল আছে। সো কিন্তু বিয়ে করেননি আপনারা? নো, নট ইয়েট। আচ্ছা। যাই হোক, এভাবে জব করেছি, পড়াশোনা করেছি। দেন সাডেনলি আমার কিছু ফ্রেন্ড ছিল মিডিয়াতে পরিচিত, তো ওদের সাথে অফিসের পরে আড্ডা দিতাম। তো সাডেনলি কিভাবে আমার একটা ফ্রেন্ড আমাকে বলল, মিডিয়াতে চলে হ্যাঁ, আসে। ওই সময়টা যদি আমি লিমি একটু জানতে চাই যে যার কারণে আপনি আসলে হোস্টেলে যে থাকা শুরু করলেন, বাবা মা আপনার সম্পর্কটাকে মেনে নিচ্ছিল না, তার সাথে আপনাদের এই সম্পর্কের 14 বছর বললেন হবে, তার সাথে কোনো রকম লিগ্যাল সম্পর্কে গেলেন না কেন? সম্পর্কের প্রতি ভয় নাকি কোনো রকম? না, আমি এখানে ফ্যামিলির বাইরে কিছু করতে চাইনি, কখনোই চাইনি। এই ব্যাপারটাতে ও সাপোর্ট দিয়েছে, বাট ও লাস্ট 6 ইয়ার্স ধরে ইউকেতে আছে, দ্যাটস ওয়াই আমাদের আসলে বিয়েটা মানে হয়নি এখনো। হয়তো ও আসলে হবে বা আমি চলে যাবো, এরকম একটা প্ল্যান আছে। বাট ওর সাথে কমপ্লিকেসি যেটা, সোসাইটির কথা বলছি, বাট আমার ফ্যামিলিতেই তো প্রবলেম হচ্ছে। আমার প্যারেন্টস আমাকে সাপোর্ট দেয়নি ফার্স্টে, মিডিয়াতে কাজ করছি, ইভেন তো আমার বয়ফ্রেন্ড আমাকে সাপোর্ট দিচ্ছিল না। অ্যান্ড এখনও ওর সাথে যেটা হচ্ছে যে যখন ও দেখলো আমি ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড নিয়ে এসেছি অ্যান্ড বাংলাদেশে আমি টপ মডেল, তো ও একটা সময় গিয়ে প্রথম দিকে অনেক সাপোর্ট দিয়েছে। দেন আস্তে আস্তে ও যখন হয় না যে ফ্রেন্ডরা অনেক কিছু বলছে ওকে, ওর ফ্রেন্ডরা বলছে বা আমার কোনো শোয়ের লিঙ্ক ওকে পাঠাচ্ছে, যেহেতু একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, আশেপাশের মানুষদের কথা শুনছিল, যেটা আমার পছন্দ হচ্ছিল না। মেল শোভেনিজম এগো চলে আসছিল। হ্যাঁ, মিডিয়াতে যারা কাজ করছে সবাই তো খারাপ না। আমি আপনার কাছে এ প্রসঙ্গে আবারও ফিরে আসবো যে একা থাকতে গেলে বা সম্পর্কের টানাপোড়েনে উনি নিজেও আসলে বাবা মার কাছ থেকে আলাদা হয়ে গেছিলেন ছেলেটার জন্য, ছেলেটা এখন নেই বলে, কিন্তু ওনাদের সম্পর্কটা টিকে আছে, যদিও কোনো রকম লিগ্যাল সম্পর্ক নেই। আমি রুম্পা, আপনার জীবনের গল্পটা শুনতে চাই। ঠিক এরকম তো না, আরেকটু অন্যরকম। আপনারও বোধহয় খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। হ্যাঁ, আমার একদম 22 বছরে বিয়ে হচ্ছে। আমাদের পছন্দ ছিল, দেন ফ্যামিলি থেকে বিয়ে হচ্ছে, এবং আমার মডেলিংয়ে যে আশাটা জবে ঢোকাটা সবকিছু আমার বিয়ের পরে শুরু হয়েছে। আর যেটা হচ্ছে, আই বিলংস টু মানে ভেরি কনজারভেটিভ ফ্যামিলি, বিকজ আমাদের দোতলা বাসা থাকার সাথে আমরা আব্বুর আলাদা ড্রয়িং রুম, নিচের ফ্লোরে উই আর নট অ্যালাউড টু গো। যে আমরা মানে আব্বুর কথা হচ্ছে যে আব্বু রাজনীতিতে জড়িত ছিলেন, তা এই কারণে আব্বু আরো পছন্দ করতেন না যে আমরা নিচতলায়ও যাই। আমরা আমাদের ছেলে কাজিনদের সাথে কথা বলেছি বিয়ের পরে, আমি আমার বোনরা, এতটাই অর্থোডক্স ছিল। হ্যাঁ, আব্বু পছন্দ করতেন না, মানে আফটার 5 আব্বু অ্যালাউ করতেন না বাসা থেকে আম্মু ছাড়া কোথাও আমরা যাব। 5 পর্যন্ত আব্বু কিছু বলেনি। দেন যখন যাই হোক পছন্দ হয়েছে, বিয়ে হয়েছে, বিয়ের পরে যেটা হচ্ছে যে আমার শ্বশুর একটি জাতীয় দলের মহাসচিব, এবং সেটা একটি ইসলামিক জাতীয় দল, এবং উনি তো, আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে ন্যাচুরাল, আমার সেকেন্ড ইয়ারে যখন আমি ইস্ট ওয়েস্ট বিবিএ করছি, তখন আমার বিয়ে হয়েছে। তো আমার একটা ফ্রেন্ড, সেটেল ম্যারেজ ছিল না অ্যাফেয়ার ছিল আমাদের, দেন সেটেল, আমার আব্বুর ফ্রেন্ডের ছেলে। আচ্ছা। তো লাইক যেটা হলো যে আমার ফ্রেন্ড ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ পেয়েছে, বাট কোনো কারণে মডেল ছিল না। তো আমাকে সে খুব রিকোয়েস্ট করেছে যে আমি যদি অ্যাজ এ ফ্রেন্ড এই কাজটা করে দিই তাহলে ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে পারবে। তো আমি এমনিই বলেছি যে ঠিক আছে আমি করবো। দেন ও বিকালে ডিরেক্টরকে নিয়ে আমার বাসায় চলে এসছে, এবং দেখা গেছে ডিরেক্টরটা আমার হাজবেন্ডের ফ্রেন্ডের একটা কাজিন। সো লাইক আই ওয়াজ কেয়ার যে আমি কি করবো, আমি তো অভিনয় জানি না। তো দেন যাই হোক, ওটার জন্য ফটো সেশন করা, সেখান থেকেই আমাকে ইউনিট্রেন্ডের তুষার ভাই দেখে কল করলেন, ইকবাল ভাইয়ের কাছে ফটো তোলা, এভাবে আসলে শুরুটা হয়েছে। কিন্তু শ্বশুর বুঝতে পারছেন যে ইসলামিক দলের মহাসচিব, উনি আমার শাশুড়ি, ওনারা হ্যাঁ মডেলিং করবে, ওনারা আমার হাজব্যান্ডকে ধরলো। আমার হাজব্যান্ড 2 দিন শুনলো, তৃতীয় দিন শুনলো। দেন একদিন ও কিছু বলেনি, ডাইনিং টেবিলে শুধু প্লেটটা ছুঁড়ে মেরে বললো ব্যাগ প্যাক করো। ব্যাগ প্যাক করে আম্মুর বাসায় চলে গেলাম। 4 দিন আমরা বাসায় আসিনি, ফোন করিনি। শ্বশুর ফোন করে বললেন বাসায় আসো। আমরা বাসায় ব্যাক করলাম, উনি এটা নিয়ে আর কিছু বলেননি। হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে অনেকবার বলেছে, রুম্পা আমার খুব ভয় লাগে, তুমি যদি কারোর সাথে চলে যাও আমার ছেলেকে রেখে। এই কথা আমাকে অনেকবার শুনতে হয়েছে, এবং মানে আমার কাছে খুব অবাক লাগতো যে আমি কোএডুকেশনে পড়েছি, আমি কেন মানে কাজ করতে গেলেই কি আমি শুধু চলে যাব? কোএডুকেশন যখন ইউনিভার্সিটিতে পড়লাম তখন
তখন ওনাদের মনে হয়নি, মানে মিডিয়াতে এসেছি এজন্যই মনে হচ্ছে। তার মানে রুম্পা সম্পর্কের ক্ষেত্রে আসলে হাজব্যান্ড ওয়াইফের নিজের সম্পর্কটা ঠিক রাখার ক্ষেত্রে বাইরের অনেক বেশি এলিমেন্টগুলো প্রভাব বিস্তার করে। হ্যাঁ, সেটা আমি অবশ্যই বলবো, কারণ আমি আরও কিছু বলতে চাই যে আমার আপন চাচা, উনি বাংলাদেশের সিনেমা একজন বড় অভিনেতা, নায়ক ফারুক। ইভেন উনি, আমি যখন প্রথম মডেলিংয়ে এসেছি, ইভেন উনি আম্মুকে ফোন করে বলেছে যে ওকে ছেড়ে দিতে বলো এবং ও যেন আমার বাসায় না আসে। এই কথা আমার বড় দুলা ভাই বলেছেন। আমার আপন ভাই আমার সাথে কথা বলতো না, ও আমার থেকে ছোট, যে কেন আমি মডেলিং করছি। আমি যখন প্রায় বছরখানেক অ্যাড করছি, তা আমি একদিন আম্মুর বাসায় বসে টিভি দেখছি, তো আব্বু বলছে যে দেখো এই মেয়েটাকে একদম রুম্পার মতো লাগে। তা আমি ভয়ে, মানে আব্বুকে, আমাদের ফ্যামিলি সবাই, আব্বু একদম সবার বড়, ভয়ে না এরপরে 2 মাস বাসায় যায়নি, যে আব্বুর সামনে। তা আম্মু একদম বলে যে তুমি বাসায় আসো না, তোমার আব্বুকে আমার মনে হয় এটা বলা উচিত। দেন আব্বুকে আম্মু বললো, বলার পরে আমার হাজব্যান্ডকে ডেকে বললো যে তুমি কিছু বলতেছো না কেন, এটা তো ঠিক না। দেন আমার হাজব্যান্ড শুধু বললো যে বাবা, এটা তো খারাপ কিছু আমি দেখি না। তার মানে আপনি হাজব্যান্ডের অনেক সাপোর্ট পেয়েছিলেন বলে, নাহলে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে নানা রকম টানাপোড়েন তৈরি হতো। আমি একটু যদি সোনিয়ার কাছে যাই, আমি জানি সোনিয়ার অনেক রকম কষ্ট আছে, অনেক রাগ আছে, আমি একটু শুনি। আমি সিঙ্গেল মাদার, আমার 3টা বাচ্চা। তো সোসাইটি বেসিক্যালি আমাকে কিছুই দেয়নি, একমাত্র কথা শোনানো ছাড়া কিছুই দেয়নি। কাজ করলে সেখানে দোষ, আমি একলা কেন থাকি সেটাতে দোষ, আমার সংসার চলে কেমন করে সেটা নিয়ে কোশ্চেন ওঠে, আমার কাপড় চোপড় সোশ্যাল যে লাইফটা এটা কেমন করে আমি মেনটেন করি সেটা একটা প্রবলেম। এবং আমার কথা হচ্ছে, তোমরা তো আমাকে কখনো এটা বলনি আমার এক প্লেট খানা আছে কিনা, তাহলে আমার বাকি জিনিসটাকে কেন আমার তোমাদেরকে আমাকে কৈফিয়ত দিতে হবে? আই ডোন্ট ওয়ান্ট টু আনসার, আই এম নট আনসারেবল টু এনিবডি। আপনার 3টে বাচ্চা থাকে হাজব্যান্ডের কাছে, কারণ আপনার কাছে মনে হয়েছিল সেই সময় যে কেস চালানোর মতো সেই অর্থটুকু আপনার নেই, এবং কেস চালাতে গেলে যে পরিমাণ মানে অর্থের প্রয়োজন হয়, আপনি হেরে যাচ্ছিলেন আসলে। এখানে শুধু মানি না, দ্য ল অ্যান্ড অর্ডার আমাদের দেশেও খুব একটা হেল্প করে, আমি সেটাও বলবো করে না। অ্যাট দ্য সেম টাইম আমি ব্রিটিশ সিটিজেন, সেই হিসাবে যে আমি একটা ফরেন কাছে মানে সিটিজেন হিসেবে যে কোনো হেল্প পাবো বা কোনো এরকম কোনো অর্গানাইজেশন আছে যারা আমাদেরকে হেল্প করবে বা আমাদের কথা শুনবে, আমি এরকম কিছু আসলে পাইনি, কোনো লিঙ্ক আমি পাইনি। সত্যি আমি কেস চালানোর মতো ক্ষমতা রাখিনি, বিকজ 2 সপ্তাহ পর পর ডেট ফেলানো বা একটা কোর্ট কিনে ফেলার মতো ক্ষমতা আমার ছিল না, যার জন্য পরে আমি সারেন্ডার করে আমার এক্স হাজব্যান্ডকে বললাম তুমি নিয়ে নাও ওদেরকে। আর এখন যেটা হয়, ওদেরকে আমি দেখি ওদেরকে আমি দেখতে পাই ঠিকই, বাট 2 সপ্তাহ পর পর আমি হিসাব করে দেখলাম যে মাসে আমি মা হিসাবে মাত্র 4 দিন ওদেরকে পাই। আমি একটু পরে কথা বলি। না ঠিক আছে, আমরা শুনছি, অসুবিধা নেই। আমাদের যত এগ্রিমেন্ট বিটুইন আস, এটা সবই তার বানানো, মানে দা ওয়ে সে আমাকে এখন চালাবে, আমাকে ওইভাবেই চলতে হবে। শুধুমাত্র তখন অর্থ ছিল না বলে তার সমস্ত এগ্রিমেন্টে আপনাকে মানতে বাধ্য হয়েছে আপনার? অফকোর্স ফাইন্যান্সিয়াল সাপোর্টটা তো ছিলই না, আমি কখনো কোনো মেনটেনেন্স নেইনি তার থেকে। এখন যেটা একটা অ্যামাউন্ট আসে, এটা বেসিক্যালি আমাদের একটা প্রপার্টি ছিল লন্ডনে, ওটা বিক্রি হয়ে গেছে, তো ওইটার যে অ্যামাউন্টটা সেটাও সে রেখে দিয়েছে তার কাছে। ওটার যে ইন্টারেস্ট আসে আর কি, ওইটা সে আমাকে মাসে মাসে পাঠিয়ে দেয়। তাও গত 4-5 মাস ধরে সে সেটা অফ রেখেছে, বিকজ আমার নামের সাথে এখনো তার নামটা জড়িত আছে। আমি আমার নামের শেষে আমার যে এক্স হাজবেন্ডের সারনেমটা আওলাদ, ওটা আমি এখনো সরাইনি। আমার মেইন রিজন, ওয়ান অফ দ্য রিজন ইজ এটাই যে আমার যেটুকু প্রাপ্য ছিল তোমার কাছে, সেটা তো তুমি তোমার কাছেই রেখেছো। সো ইউ গিভ মি মাই মানি, আই উইল গিভ ইউ ইউর নেম ব্যাক। তো এটা নিয়ে এখন কথা চলছে, গত 5 মাস ধরে সে দেয় না আমাকে কিছু। এবং আমি পরে বললাম যে আমি একটা শর্তেই রাজি হব, ওয়ান্স ইউ গিভ মি দ্য মানি উইদিন 2 মান্থস আমি আমার নাম সবখান থেকে চেঞ্জ করে ফেলবো ফ্রম অল দ্য ডকুমেন্টস দ্যাট আই হ্যাভ। বাচ্চারা কত বড় সোনিয়া? বাচ্চারা আমার বড়টা হি ইজ 22, তারপরে আমার মেয়ে শি ইজ 13, তারপর আমার ছেলে হি ইজ 11। বড়টা যেটা 22, ও তো এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ও তো চাইলে আপনার কাছে এসে থাকতে পারে। ওরা আমার বাচ্চারা এমন যে মানে বড়টা ইজ 22, বাট স্টিল বাপের সামনে কোনো কথা বলার মতো ক্ষমতা আমার মনে হয় না ওর আছে।
অতটুকু সাহস হবে না মাকে নিয়ে কথা বলার মতো যে আমার মাকে তুমি আন্ডার এস্টিমেট করো না, বা আমার মার যে প্রাপ্য তুমি সেটা তাকে দিয়ে দাও। সমাজ করতে করতেই কিন্তু আমরা মেয়েরা শেষ হয়ে গেলাম। আমি যদি কোর্টে যাই সমাজ জেনে যাবে, আমি ডিভোর্স দিলে সমাজ বাজে বলবে, আমি ফ্রেন্ডদেরকে নিয়ে একটা কফি আড্ডাতে গেলে সমাজ বাজে বলবে। তার থেকেও বড় হলো কর্পোরেট ওয়ার্ল্ডে আরও প্রবলেম। অনেক সময় হয় না যে আমার যে ধরনের নেচার অফ জব, মার্কেটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু আপনার অড আওয়ারেও কাজ করতে হয়, যেটাকে আমরা আনসোশ্যাল আওয়ার বলি। হয়তো আমার সারা রাত জেগেও তো একটা ইভেন্টের ডেকোরেশন করতে হচ্ছে। আপনার একটা মিটিং হয়তো আমার অফিস বন্ধ হয়ে গেছে, বাট ইভেন্টটা আর্জেন্ট ইভেন্ট, আমি এটা হয়তো ইভিনিং একটা মিটিং কফি শপে আসতে বলবো। এতটুকু গাটস আমার নেই যে আমি সেই মানুষটাকে বলবো আসেন আমার সাথে এক কাপ চা খান, আমরা কিছু কথা বলি। বিকজ পরক্ষণেই শুনতে হবে যে দেয়ার ইজ সামথিং বা দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন আস। এবং একটা ছেলে একটা মেয়ের ফ্রেন্ডশিপও মনে হয় না আমার কখনো যে আমাদের সোসাইটিতে খুব ভালোভাবে আমাদের দেখা এই হয়, সমাজ কোনো কিছু মেনে নেয় না। মেনে নেয় না। সোনিয়া, আমি আপনার কাছে আবারও আসবো, জানতে চাইবো যে সম্পর্কগুলো আসলে কেন ভেঙে যায়। আপনার নিজের জীবনে তিক্ত অভিজ্ঞতা আছে, সম্পর্কগুলো কেন ভেঙে যায়। আমি যদি শিলু আপনার কাছে আসি, বাবা মার সাথেও কিন্তু সম্পর্কের টানপোড়েন, ভাই বোনের সাথেও সেটাই হয়। আমার প্রশ্ন যে বাবা মার সাথে তো আমাদের সম্পর্কে টানাপোড়েন হ্যাঁ, হয়, রাগারাগি আর হয়, তাহলে এইটুকু এই সম্পর্কগুলো কেন এত তিক্ততায় পরিণত হয়? না, আমাদেরকেও অনেক বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো বেছে বুঝে একটু চলা উচিত, মেনে নেওয়া উচিত। যেমন আপনি কোনো কাজ করছেন, সম্পর্ক করছেন, সেটা কোন ধরনের পর্যায়ে যাচ্ছে, কার সাথে সম্পর্ক করছেন, সেই সম্পর্কটা আদৌ ঠিক হচ্ছে কিনা, বিবাহিত এই বিবেচনা, জীবনের পর। হ্যাঁ, এই বিবেচনাগুলো কিন্তু আপনাকে থাকতে হবে। আমি যখন ইডেনের সেক্রেটারি হই, তো আমার বড় 4 ভাই, তারা আমাকে এত আদর করতো এবং ভাবতো যে আমি খুব ইনোসেন্ট টাইপ একটা মেয়ে, মানে বোকাশোকা একটা মেয়ে। হওয়ার পরের দিন পেপারে আসছে, বা তার আগে একটা ইডেন কলেজে গ্যাঞ্জাম হয়েছে, হওয়ার পরে আমার বড় ভাই একটা ড্রেস বানিয়ে দিয়েছিল। তো গ্যাঞ্জামের মধ্যে প্রত্যেকটা পত্রিকায় আমার ছবি টবি আসছে। আসার পরের দিন তো আমি ভীষণ ভয়ে আছি, কারণ আমি বাসায় কেউ জানে না আমি পলিটিক্স করি। ঠিক 1 মাস পরে আমার বড় ভাই গাজীপুর থেকে চলে আসলো, এসে হঠাৎ করে আমাকে আরেক ভাইকে দিয়ে ডাকাইলো। ভাইরা যে আমাকে এত আদর করতো, তারা হঠাৎ করে আমার সঙ্গে সবাই কথা বলা বন্ধ করে দিল যে পলিটিক্স করা যাবে না। কিন্তু এই জায়গায় যদি আমিও বিহেভ খারাপ করে, তাদের সাথে জেদি করে আমি কাজটা অন্যভাবে করতাম, জিনিসটা অন্যরকম হতো। বাট আমি ওটা করিনি। আমি তাদেরকে সবাইকে আবার ডাকলাম, ডেকে আমি তাদেরকে অনেকভাবে বুঝালাম। তারাও আমাকে বোঝাচ্ছে, আমিও তাদেরকে বোঝাচ্ছি। বাট আমি তাদেরকে কনভিন্স করতে পারছি এবং বুঝাইতে পারছি যে আমি কোনোভাবে খারাপ দিকে যাব না, আমাকে ট্রাস্ট করো। এবং তারা আমাকে পলিটিক্স করতে দিল। সম্পর্কের টানপোড়েন থাকবেই, কোনো না কোনোভাবেই থাকবে, কিন্তু সবাইকে বুঝতে হবে, বুঝাইতে হবে। আচ্ছা, আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি। তার মানে আপনি বলতে চাইছেন যে একটা সম্পর্ক টিকবে আসলে তখনই যখন সেই সম্পর্কের ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ হবে, কিছুটা আসলে কাউন্সেলিং হবে, তাহলে সম্পর্কটা টিকে যাবে। শুধু তাই না, সময় মতো কাউন্সেলিংটা থাকতে হবে। আমি তাহলে এখানে একটু আপনার কাছে যেতে যাচ্ছি। শোভা, সম্পর্কের ক্ষেত্রে উনি বলছেন যে কাউন্সেলিং এবং সময় মতো কাউন্সেলিং এবং কম্প্রোমাইজ খুব গুরুত্বপূর্ণ। তাই কি যাদের সম্পর্ক ভেঙে গেছে, সোনিয়ার কথা যদি বলি, শুধুমাত্র কাউন্সেলিং হয়নি বলে বা কম্প্রোমাইজ হয়নি বলে কি আসলে সম্পর্কটা ভেঙে গেছে? আসলে এই বিষয়টা হচ্ছে কি ম্যান টু ম্যান ভেরি করে। আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, নাটক নির্মাণ করি, আমাদের যেটা হয় আমরা সকাল সন্ধ্যা কাজ করি, সকাল থেকে শুটিংয়ে যাই, রাত্রে চলে আসি। আমি দেখা যাচ্ছে একটা নাটকে একজন নায়িকাকে বারবার হয়তো আমার সেকেন্ড নাটক, থার্ড নাটক, ফোর্থ নাটক কাস্ট করা হলো। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যখন কোনো পুরুষ আর্টিস্টকে কাস্টিং করি তখন কিন্তু এই প্রবলেমগুলো হয় না। যখনই একজন মেয়ে আর্টিস্টকে কাস্টিং করা হয় তখন বলে তুমি বারবার ওকে নিচ্ছ কেন, তোমার সাথে তার সম্পর্কটা কি? আমি জানতে চাচ্ছি যে সম্পর্কের টানাপোড়েনটা কেন হচ্ছে, সেটি কি আসলে কম্প্রোমাইজ? তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আসলে প্রতিটা সম্পর্ক টিকানোর জন্য দুজনেরই একটা সমঝোতা আসা উচিত। যদি না হয় তাহলে সেটা হয়তো ছেড়ে দেওয়াই ভালো। না হলে ছেড়ে দেওয়া ভালো। আমি এই প্রসঙ্গে আসবো, তার আগে আমি আরেকজনের কাছে যেতে চাই। আসাদুজ্জামান, বিয়ে করেননি কিন্তু সম্পর্ক ভাঙার তিক্ত অভিজ্ঞতাটুকু আপনার জীবনেও হয়ে গেছে। না হলে সম্পর্ক কি আসলে ছেড়ে দেওয়াই ভালো, নাকি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাওয়া ভালো? আমার ঘটনাটা যদি আমি একটু শেয়ার করি, আমাদের রিলেশনশিপটা শুরু হয় আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন থেকে। আর আমিও আসলে থিয়েটার নাটকটা নিয়ে একটু বেশি নাড়াচাড়া করতাম তখন থেকে, এখনও করছি। তো ওর সঙ্গে আমার সম্পর্কটা ওই সময়টাতেই, আমাদের কলেজে যখন নবীনবরণ হয় ওই সময়টা আমি ছোট একটা নাটিকাতে কাজ করেছিলাম, আর ও তখন একটা নাচ করেছিল। তো ওই সময়টা আসলে আমাদের পরিচয়, এবং পরিচয় থেকেই আসলে এক ধরনের
ভালো লাগা ফ্রেন্ডশিপ, এবং ওই ফ্রেন্ডশিপ থেকে আমাদের অনেক বেশি সময় কাটানো, মানে কলেজের যে কোনো অনুষ্ঠান হলে আমরা দুজন একসঙ্গে কাজ করতাম, এবং আমাদের সম্পর্কটা যখন মানে খুব ভালো একটা রিলেশনশিপের দিকে যায়, এটা হচ্ছে আমরা দুজন মিলে আমরা ইন্টারমিডিয়েট আমাদের যখন নবীনবরণের পরে আরেকটা প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে পুজোর, আমাদের কলেজে একটা পুজোর প্রোগ্রাম হইতো। তো পুজোর প্রোগ্রামে আমরা দুজন জুটি বেঁধে ফ্যাশন শোতে কাজ করি। কোথায় ফাটলটা ধরলো? ফাটলটা আসলে ও যখন জাহাঙ্গীরনগরে পড়ে, তখন ওই মাস্টার্স পড়া শেষকালীন, মাস্টার্স পরীক্ষা দেওয়ার আগের সময়টাতে আমাকে হঠাৎ করে প্রশ্ন করতো যে তোমার ফিউচার প্ল্যান। সে তখন থেকে জানতো যে আমি ফিউচারে নাটক ছাড়া আমি কোনোটা করব না। আমি BBA করলেও আমি আসলে এই বিষয়ে চাকরি করা খুব ইচ্ছে ছিল না তখনও, এখনও নেই আর কি। তো ওই সময়টায় আসলে আমার সমস্যাটা তৈরি হয় যে নাটক করে কি আসলে সংসার চলবে কিনা। মেয়েটি তখন অনেক বেশি বৈষয়িক হয়ে গেছিল। হ্যাঁ, ওই সময়টা তার প্রশ্ন ছিল, সে তো IRS স্টুডেন্ট ছিল, তো সেই সময় সে শুধু বলতো যে আমরা যে রিলেশনশিপে আছি এটা আসলে ফিউচারটা কি আদৌ দেখতে পাবো কিনা। আর ও সবসময় একটা কথা বলতো যেটা আসলে আমাদের রিলেশনশিপের শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রশ্নটার উত্তর এখনো পাইনি। সেটা হচ্ছে, সে সবসময় বলতো যে অ্যাজ এ বয়ফ্রেন্ড হিসেবে আমি অনেক বেশি পারফেক্ট, কিন্তু আমাকে নিয়ে সে যখন হাজব্যান্ড হিসেবে চিন্তা করে আমি নাকি কখনোই পারফেক্ট হইতে পারবো না। এই প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো, কিন্তু আমাকে একটা বিরতি নিতে হবে। প্রেমে পড়ার সময় বা ভালোবাসার সময় বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে আমরা একরকম দেখি, আবার হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আরেক রকম চাই। এটি আসলে আমাদের কোন মানসিক কারণে আমরা এই ধরনের চিন্তা ভাবনা করি যে হয়তো সেখানে অর্থকরীর ব্যাপারটা চলে আসে। কিন্তু আমাকে যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে একটা নিয়মমাফিক বিরতি নিতে হবে। বিরতির পর আবারও ফিরে আসছি এই সম্পর্কের টানাপোড়েনের গল্পে। দর্শক দেখছেন যে গল্প নিষিদ্ধ, আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে। এবং শুরুতে আবারও বলে নিচ্ছি যে আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে চান, পর্দা স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে বা যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় চিঠি পাঠিয়ে দিতে পারেন বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলছিলাম, অনেক পজিটিভ কথা শুনছিলাম, আবার কিছু কষ্টের কথা শুনছিলাম যেটা সোনিয়া বলছিল। কিন্তু আসাদুজ্জামান বললেন সেখানে আমার একটি কথা আছে যে বয়ফ্রেন্ড হিসেবে আমরা একজনকে দেখতে চাই একরকম, আবার হাজব্যান্ড হিসেবে আরেক রকম দেখতে চাই। ঠিক মেয়েদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ছেলেরা গার্লফ্রেন্ড হিসেবে যাকে পছন্দ করে, আবার ওয়াইফ হিসেবে দেখতে গেলে তখন মনে করে সে তো মডেল হবে, সে তো মডেলকে তো আমি বউ হিসেবে আনতে পারি না। কি বলবেন, কেন আমাদের এই মানসিক এই দৈন্যতা? আমরা যদি মনোজগতের গঠন বলি, আসলে মানুষের চিন্তা ভাবনা, আমরা মনোজগৎ, সেটা কিন্তু খুব সরল রৈখিক না, মানে সরল পথে চলবে বিষয়টা সেরকম না। মানে এক ধরনের একটা এক্সপেকটেশন যে সে চাচ্ছে এরকম, কিন্তু আবার বাস্তবতার সাথে সেটার একটা মানে কনফ্লিক্ট বা মানে যখন ভালোবাসা হয় তখন আবেগটা কাজ করে বেশি, আবার যখন মানে সারা জীবনের লিগ্যাল সম্পর্কে যে তখন মানে সম্পর্কটি মানে একটা পর্যায়ে যে চূড়ান্ত পরিণতি যখন যাবে, বিয়ে করার বিষয় আসবে, তখন মানে প্রথম দিকে যে ব্যাপারটা হয় সম্পর্কটা ধীরে ধীরে গড়ে ওঠে, আস্তে আস্তে গড়ে ওঠে। এখন সেই ক্ষেত্রে হয়তো মোহগ্রস্ততা বেশি মানে আপার হ্যান্ড নিয়ে নেয় বা কাজ করার একটা প্রবণতা থাকে। সেই ক্ষেত্রে কিন্তু মানে বাস্তব যে বিষয়গুলো, প্র্যাকটিক্যাল বিষয়গুলো হয়তো যেটা হচ্ছে, আমি আমার রিলেশনশিপটার কথা যে বলছিলাম, যে এত লং টাইমের একটা রিলেশনশিপ, আমি কিন্তু ওর কাছ থেকে এক্সপেক্ট করছি যে ও আমাকে মানে অন্য কেউ সাপোর্ট না দিলেও, আমার প্যারেন্টসরা সাপোর্ট না দিলেও ও দিবে, কিন্তু ও যেখানে মানে ওই দিচ্ছে না। ইভেন দো সেম জিনিসটাতে আসছি, এখন এসে বলছে যে তুমি স্টপ করো, গুড এনাফ, অনেক কাজ করেছো। আমি বললাম কেন? বলছে আমার ফ্রেন্ডরা আমাকে প্রায় তোমার ছবি পাঠাচ্ছে, ফ্যাশন শোর ছবি পাঠাচ্ছে, লিঙ্ক পাঠাচ্ছে, অ্যান্ড আমার ফ্যামিলি এটা কখনোই মানবে না। এত দিন পরে এসে তুমি এই কথা কেন? 14 বছর পর, 14 বছর পর। তার মানে ব্যাপারটা কি এরকম না? নট অনলি দ্যাট, কমিটমেন্ট এবং এখানে কি স্বার্থপরতার ব্যাপারটা চলে আসে না? 14 বছর পর এই আন্ডারস্ট্যান্ডিং রিয়েলাইজেশন হলো যে নট অনলি এ আমার দ্যাট, বউ ফর হবার দিস যোগ্য না। পারসন, ফর দিস পার্টিকুলার পারসন, সে তো তার ফ্যামিলিকেও ছেড়ে দিয়েছে। ইন ওয়ান ওয়ার্ড, ওই শি ছেলেটার লেফট জন্য, দেম, হ্যাঁ। রাইট, জাস্ট টু বি উইথ হিম। Yes. সো আমি এক্সপেক্ট করব যে ও আরো বেশি সাপোর্ট দিবে ওকে আমাকে। এবং support ও দিবে। যখন চাকরি হওয়ার কথা ছিল না, ও যখন হ্যাঁ। কাজ খুঁজছিল, ছেলেটি তখন ইউকেতে আছে, সেও ফিনান্সিয়াল সাপোর্টটা দিতে পারতো যদি সে সারা জীবনে সঙ্গী ভাবে। ও আমাকে বলছিল যে হ্যাঁ তুমি স্টপ করে দাও, তুমি মিডিয়া ছেড়ে দাও, মডেলিং করতে হবে না, তোমার টাকা লাগলে আমি পাঠাবো। তাহলে আমি শুরু থেকে জেনেই মানে আপনার সাথে সম্পর্কে গিয়েছে যে আপনি হ্যাঁ, বাট মিডিয়াতে লিমি, কাজ একটা করেন, কথা এখানে আছে, মডেলিং করেন, তাই দিস না? ইজ সামথিং যদি তুমি এনজয় করো, আমার কথা, ইফ ইউ এনজয় দিস, ইফ ইউ থিঙ্ক ইউ রিয়েলি লাভ ইউর জব অর প্রফেশন, ইউ শুড ক্যারি অন। তোমাকে ও ওইভাবেই পছন্দ করবে, দ্য ওয়ে ইউ আর। আমার কথা হচ্ছে সেটা। সেম কথাটাও আমার, সেম Either এটাই you আমি be with চাচ্ছিলাম। me or you don't be with me, but this is me, you accept me.
Yes. আমি এটাই তোমাকে বলবো। বাট ওই যে সোসাইটির কথাটা এখানে আসছে, যে যেহেতু এত বছর ধরে আমরা একসাথে রিলেশনশিপ চলছে, অ্যান্ড আমার পুরো ফ্যামিলি জানে, আমার আত্মীয় স্বজনরা জানে, আমার কাজিন ব্রাদার সিস্টার এভরিওয়ান, তো এখন সবাই জানে। অ্যান্ড আমার অনেক তো বিয়ের জন্য অনেক প্রপোজাল আসতো, সব কিছুতে আমি না করে দিয়েছি ওর জন্য। তো এটাও সবাই জেনে গেছে যে কার জন্য আমি বিয়ে করতে চাচ্ছি না, তো আমি উইলিংলি বলে দিয়েছি যে ওর তাহলে জন্য। আমি সোনিয়া এখানে একটু কিন্তু আমার কম্প্রোমাইজের কথা যেটা শিলু বললেন, এখানে কতটা আসলে কম্প্রোমাইজ করা যায়? সোনিয়া, আপনার কি মনে হয় যে কম্প্রোমাইজ করে কি আসলে সে না হয় মানে কমিটমেন্টের কারণে সে এতদিন ধরে সম্পর্কে আছে, কিন্তু কম্প্রোমাইজ করে কি আদৌ আসলে ভালোবাসার টিকে? এখানে একটা ব্যাপার আছে যে আমি একটু বলে নিই যে এতদিন পরে এসে যে ব্যাপারটা আসলো, যে এখন হঠাৎ করে এই প্রসঙ্গে কেন আসলো, তার মানে কিন্তু সম্পর্কের মধ্যে যে আমরা বলি যে শক্ত ভিত্তি, যেটি যে পারস্পরিক নিজেদের মধ্যে যে তাহলে কমিটমেন্ট, আমার সেখানে প্রশ্ন হ্যাঁ, আছে, 14 বছর পর সম্পর্কের ভিত্তি আছে কিনা সেটা আমি আসলে বুঝবো কেমন করে? সেটা একটা মানে অবশ্যই সামিয়া, আমি কিন্তু 19 বছর পরে আমার হাজবেন্ডকে যে- ছেড়েছি, ঠিক আছে, বাট আমার কথা, আমার সংসারে আমি ছিলাম না। আমি যে সোনিয়া, আমি সেই সোনিয়া ছিলাম না। হাজবেন্ড ইজ দি রুল মেকার। আমি হয়তো একটা জিনিস, একটা ডেকোরেশন পিসও আমি সরাতে পারতাম না। The way he used to place things, it তার মানে should be ব্যাপারটা there. কি যদি না 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 না, কম্প্রোমাইজের বিষয়টা এই কম্প্রোমাইজ না, আমি যে কম্প্রোমাইজটার কথা আর একটা বলছি, আলোচনা, আমি মানে বলছি dialogue, যে এটা কিন্তু যেমন একটা ব্যাপার। ওনাকে এই মুহূর্তে এসে বলা হচ্ছে যে তুমি ছেড়ে দাও, একতরফা এইভাবে না দেখে ওনাকে চিন্তা করতে হবে যে সে এখন তার বউ হবে, আর তার শাশুড়ি থাকবে, দেবর থাকবে, ননদ থাকবে, কয়েকদিন পরে বাচ্চার মা হবে। তো সে যদি এরকমভাবে চিন্তাও করে যে হ্যাঁ সে আমার কয়েকদিন পরে বাচ্চার মা হবে, আমার মা থাকবে, ওয়াইফ থাকবে, এইভাবে না করে আরেকটু অন্যভাবে করা, সেও একটা জায়গায় পৌঁছানো যে না আমি এইভাবে না চলে কয়েকটা বছর আবার একটু গ্যাপ দিয়ে আমি একটু এই জায়গাটা ঠিক না করে, কয়েকটা বছর গ্যাপ দিয়েছিল, তাহলে কি বলবে যে কয়েকটা বছর পর সে কাজ করবে না? না না, যেমন মানে সে বাচ্চার মা হবে বলে সে চাকরি ছেড়ে দিবে? নায়ক নায়িকারা কি এখানে কাজ আসলে করে না? mindset। সে যেহেতু 14 বছরের অ্যাফেয়ার, দুইজনের যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, আমি যে একটু জানতে চাচ্ছি, উনি বলছেন যে তাহলে একটু গ্যাপ দিলে কি সমস্যা হয়? গ্যাপ দেওয়া কি সব সমস্যার সমাধান করে না, ফেলে? অবভিয়াসলি নট, কারণ তাহলে তো আমি থাকলাম না। আমি আরেকজনের জন্য আমি তার পছন্দ অপছন্দটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি, তাহলে আমি কেন পাবো না? দুজনেরই প্রায়োরিটি দিব। আমি কেন পাবো না? তাহলে আমি তো একটা মানুষ। পছন্দ অপছন্দ দুজনেরই প্রায়োরিটি দেওয়া হবে, সম্পর্কের মধ্যে তো দুজনের প্রায়োরিটি ব্যাপারটাই আসে। কিন্তু একজন মানুষ যে আপনার ভালোবাসা, ভালো লাগা বা প্যাশনকেই বুঝতে পারছে না, সেই মানুষটা আসলে কতদূর তার সাথে জীবন কাটানো সম্ভব? এক্স্যাক্টলি, ও তো তোমার প্রফেশনটাকে রেসপেক্ট করছে না, এটা তো and শুরু থেকে। এইটাতেই তুমি তোমার ক্যারিয়ার হ্যাঁ, এর জন্যই আমি একটু আগে বললাম যে সাপোর্ট না থাকলে তুমি That's why আমি কিছুক্ষণ আগে বললাম যে এই যে আমার পুরো আত্মীয় স্বজন সবাই জানে, তো আমরা কিন্তু আর আমি এখানে ওই একটা চিন্তাটা কথা বলবো, করছি। আমি এখানে একটু শুধু অ্যাড করতে চাই বিফোর সে টেক ওভার করে, যে ওর আজকে যে বয়স আছে বা আজকে যে ওর চেহারাটা আছে, কিছুদিন পরে তো থাকবে না। বয়সের সাথে সাথে তো সেও সব সারেন্ডার করবে, রাইট? তো এটাই তো টাইম এই কাজটা করার জন্য। কাজ বা পরস্পরের প্রতি শ্রদ্ধাটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। খুব ইম্পর্টেন্ট। লাভ এন্ড রেসপেক্ট না থাকলে, আন্ডারস্ট্যান্ডিং। রুম্পা, যেমন আপনার ক্ষেত্রে আপনার হাজবেন্ড তার শ্বশুর বাড়িটা পর্যন্ত ছেড়ে, মানে তার নিজের বাড়িটা পর্যন্ত ছেড়ে চলে গেছিলেন কিছুদিনের জন্য, তাদেরকে বোঝানোর জন্য যে তারা অন্যায় করছে, কিন্তু সেই বিষয়টা তো তার ক্ষেত্রে আমরা ঘটছে না। দুজনেই যেটা ভাবি, লাভ বলে কিছু নেই, লাভ হচ্ছে কেয়ারিং, শেয়ারিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং। উই শুড রেসপেক্ট ইচ আদার, এবং আমরা সেটা করি। ওর যদি রাত 3টার সময় বলে যে 15টা ফ্রেন্ড আসবে, আমি হ্যাপিলি কুক করব, মুখ কালো করব না। আমি যদি রাত 3টার সময় শুটিং করে আসি, সে হ্যাপিলি আমাকে গেটটা খুলে ওয়েলকাম করবে। তো সে, আমি অফিসে একটু উনি বলতে চাইছেন। না, আমি ওনার কথার সঙ্গে একটুই করব যে উনি বলছেন 14 বছর পর একটা ঘটনার কথা। আমার বিষয়টা অনেকটা এরকমই। আমাদের ব্রেকআপটা হয় ওই সময়টায় একটা প্রশ্ন আসে। প্রশ্ন হচ্ছে যে আমারও পড়াশোনা শেষ, তারও পড়াশোনা শেষের দিকে, ওই সময় মাস্টার্স পরীক্ষা চলছে। তো ওই সময়টা আমাদের ব্রেকআপটা হয়, এবং আমাকে তখন প্রশ্নটা ছিল যে তোমাকে নাটক ছাড়তে হবে, এবং নাটক ছাড়ার জন্য একটা কারণ বলে, যেহেতু আমি নাটক করি এবং আবৃত্তির সঙ্গে জড়িত, তো অনেক বেশি মানুষের সঙ্গে আমার সম্পৃক্ততা থাকে, এবং অনেক বেশি ছেলেদের এবং অনেক বেশি মেয়েদের সঙ্গে চলাফেরা করতে হয়। তো ওই সময়টা আমার প্রশ্ন ওঠে যে যারা এই ধরনের কাজ করে তাদের ছেলেদের বিশেষ করে চরিত্রগত একটু সমস্যা থাকে। মেয়েটা আপনার দিকে হ্যাঁ, এই প্রশ্নটা তখন তোলে যে না, চাকরি ক্ষেত্রেও কিন্তু অনেক ছেলে থাকে, অনেক মেয়ে থাকে অফিসে। আচ্ছা, আমি না এই প্রসঙ্গে একটা বিষয় জানতে চাই। অনেকেই বলেন, অনেক ছেলেরাই বলেন, এই অভিযোগটা করেছেন যে ওয়াইফ ভালোবাসা চায়, কেয়ারিং চায়, বিয়ের অনেক বছর পর আমরা বলি যে, অভিযোগ করি যে তোমরা আগের মতো ভালোবাসো না। কিন্তু
তারা জানে না ভালোবাসাটা কিভাবে ধরে রাখতে হয়। হাজব্যান্ডের ক্ষেত্রে এই একই কথা প্রযোজ্য। মেয়েরা অনেকে অভিযোগ করে, ডমিনেটিং হয়ে কি আসলে সম্পর্কটা টিকিয়ে রাখা যায়? যে তুমি এটা করবে না, ওটা ওদিকে যাবে না, এই কাজটি করবে না, অমুকের সাথে ফোনে কথা বলবে না, প্রত্যেকের ফোন চেক করা, এগুলো করে কি আসলে সম্পর্ক টিকিয়ে সেখানে আরো রাখা সন্দেহ যায়? এবং আসলে আমাদের বিরক্ত তৈরি হয় সোসাইটিও পারস্পরিক। অনেকটা দায়ী। আসলে আমাদের কোন চিন্তা ভাবনা ছেলেদের মাথায়, আমি ছেলেদেরও দোষ দিব না। সোসাইটি যেভাবেই দেখুক, তাদের নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে এবং নিজেদের মধ্যে কমিটমেন্ট ভালো থাকে এবং কোনো ব্যাপারে যদি মানে সন্দেহ তৈরি হয় না, তাহলে এখানে আমার আপত্তি আছে। সেখানে- সোসাইটি যে বলুক, দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে তাহলে সোসাইটি কিছুই করতে পারবে না। কিন্তু সোসাইটি যদি Society- ক্রমাগত প্রেশার দিতে থাকে যে তোমার বউ ভালো না বা তোমার হাজবেন্ড ভালো না, তো আমার আশেপাশের মানুষজন যদি কন্টিনিউয়াস একে অন্যের কানকে বিষিয়ে তুলতে থাকে, তাহলে সেটা কিন্তু আলটিমেটলি একটা ইম্প্যাক্ট society ফেলে exactly, Exactly, সম্পর্কে। আমি কিন্তু করা কিন্তু শুরুতেই খুব কঠিন কাজ। কথাটা অলরেডি আমি Balance. বলেছি, আবারও বলছি যে আমাদের দুজনের মধ্যে কোনো প্রবলেম নেই। উই আর লাভিং ইচ আদার। আমরা দুজন, ও ঠিক আছে ওর জায়গা থেকে, আমিও অনেক লাভ করি, বাট যেটা হয়েছে যে এখন এসে কিন্তু সে বলছে যে ছেড়ে দাও। কেন? Miscommunication বিকজ তৈরি অফ সোসাইটি কি বলবে, ওর ফ্রেন্ডরা ওকে না, না, আমি বলছিল। এখানে একটা প্রশ্ন করি। উনি বলছেন মিসকমিউনিকেশন, উনি সাইকোলজি নিয়ে কাজ করছেন, শুধু কি এটা কমিউনিকেশন গ্যাপ? আমার মনে হয় না, এটা না, আসলে এখানে- মানসিকতার এখানে সমস্যা। স্টেরিওটাইপিক সমস্যা। চিন্তাও আছে, যেটা বললেন যে সোসাইটির যে রোল, জি। মানে সোসাইটি কিভাবে এক্সপেক্ট করে, কিভাবে দেখতে চায়, এখন তখন কিন্তু ব্যক্তিও সামিয়া, সেভাবে even চায় এমনও হয় যে যে কোনো তার দাওয়াতে ক্ষেত্রে ব্যাপারটাও হচ্ছে। সাপোজ ওখানে কাপলও আছে আর আমরা হয়তো কয়েকজন সিঙ্গেল আসলাম, মানে ডিভোর্সি, ইউ সি দ্য ফেসেস, ম্যারিড মহিলাদের ফেসেস, জাস্ট বিকজ দে হ্যাভ এ সাইনবোর্ড, হাজব্যান্ড নামের সাইনবোর্ড যেটা আমাদের নাই, তার মানে এইটা না যে আমরা খারাপ, তার মানে এইটা না যে আই এম গোইং টু অ্যাপ্রোচ ইউর হাজব্যান্ড। তোমরাই কিন্তু তোমার হাজবেন্ডদেরকে বলে দিচ্ছ যে দিজ আর সিঙ্গেল পিপল, স্টে অ্যাওয়ে ফ্রম দেম। সো তাদের হয়তো নলেজই নাই আমাদের ব্যাপারে, বাট তোমরা বুঝাই দিলে, তোমরা দেখিয়ে দিচ্ছ, পয়েন্ট Push আউট করছো। করে দিচ্ছ, ফিঙ্গার মানে পয়েন্ট করে দেখাচ্ছ যে এগুলো সোসাইটিতে এখন সিঙ্গেল, সো এদের থেকে এদের দূরে থেকে দূরে থাকো, থাকো, দূরে সম্পর্ক। থাকো। এটা লিমি বলছিল যে এটা না অনেকটা আউট অফ জেলাসি অনেকে করে থাকে, যেটা আপনারা অনেক স্বাধীনভাবে ঘুরতে পারছেন, কাজ করতে পারছেন, হ্যাঁ। তারা একটা নিয়ম শৃঙ্খলার বন্ধনে হ্যাঁ, আবদ্ধ। বিকজ আই ডোন্ট থিঙ্ক দে আর অলসো হ্যাপি জাস্ট বিকজ তোমার মানি তোমাকে সব কিনে দিবে না। আর সেই ছেলেটা বা সেই মেয়েটি বা কেমন হবে যদি আমার হাজবেন্ড বা ওয়াইফ থাকা সত্ত্বেও আমি আরেকজনের প্রতি আসলে অনুরক্ত হয়ে যাই, তাহলে সেখানে প্রশ্ন আসবেই। বিরতি নিতে হবে আমাকে এখন একটা। বিরতি নিয়ে আমি আপনাদের কাছে আবারও ফিরছি সম্পর্কের টানাপোড়েনের গল্পে। দেখছেন যে গল্প নিষিদ্ধ, আছি সামিয়া রহমান আপনাদের সাথে। কিন্তু আমরা সবসময় যে কথাটি বলে থাকি, এই সম্পর্কের টানাপোড়েনের বিষয়টিও কি আসলে নিষিদ্ধ হতে পারে? কিন্তু নিষিদ্ধ করে দেয় সমাজ আমাদের উঠতে বসতে বলে এই মানুষটি ভালো, এই মানুষটি ভালো না, এদের সম্পর্ক নাই তাই এরা খারাপ, এদের সম্পর্ক আছে তাই এরা সমাজের সুখী দম্পতি। কিন্তু সেই সুখী দম্পতিরাই আবার কারো দিকে আঙুল তুলে যারা আসলে জীবনে কষ্ট পেয়েছেন। কম্প্রোমাইজ কতটুকু হতে পারে, কতটুকু ফ্রিডম হতে পারে, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এই সম্পর্কগুলো, যে সম্পর্কগুলো আসলে আমরা তৈরি করি, রক্তের সম্পর্ক না। বাবা মার মধ্যে ভুল বোঝাবুঝি হয়, বাবা মার সাথেও অনেক রকম সময় মন টানাটানি হয়, কিন্তু সেই সম্পর্কগুলো টিকে যায়। তাহলে এই সম্পর্কগুলো কেন টিকে না? শুধুমাত্র কম্প্রোমাইজের অভাব, নাকি তাকে আমরা আসলে নিজের মানুষ বলেই ভাবি না, যার জন্য 14 বছর পর তাকে ভাবতে হয় যে নিজের প্রফেশন ছেড়ে দিবে কিনা, বা 19 বছর পর এসে আপনার 2-3টে বাচ্চাকে দেখার ক্ষমতা আপনার থাকে না? কতটুকু কম্প্রোমাইজ, কতটুকু স্বার্থ ত্যাগ, কতটুকু ভালোবাসা আসলে এখানে প্রয়োজন? একটা সংসার শুরু হয় কিন্তু মানে যদি এটা যদি অ্যাফেয়ার ম্যারেজ হয় তো ডিফারেন্ট, আর যদি দুইটা নতুন মানুষ হয় তো ডিফারেন্ট, ঠিক আছে? আর আমি বলবো মানুষ তো চেষ্টা করে না তা তো না। তুমি তো আর সাডেনলি ডিসিশনটা নিচ্ছ না যে আমি ছেড়ে দিচ্ছি সংসার। তুমি একটা পর্যায়ে যেই ডিসিশনটা নিচ্ছ যে না, আই ক্যানট লিভ উইথ হিম এনি মোর, দিস ইজ ইট। আপনি বলছিলেন যে আপনি কোনো প্রোগ্রামে গেলে মানুষ আপনার দিকে খারাপ দৃষ্টিতে তাকায় অনেকে, এবং লিমিও আমাকে এই একই কথা বলছিল যে তার মা কোথাও বাসা থেকে বেরোতে গেলে বলে যে এই পোশাকটা পরো না, বা অমুকের দাওয়াতে যেও না, যার জন্য লিমি এখন যে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যাওয়া ছেড়ে দিয়েছে। কারণ সবাই প্রশ্ন করবে যে কেন বিয়ে হচ্ছে না, বা আপনাকে বলবে যে কেন বিয়ে ভাঙলো, বা আবার বিয়ে হলে আবারও প্রশ্ন তুলবে। এইগুলো আসলে আমরাই করে থাকি উঠতে বসতে, তাই না? এখানে কিন্তু দুজন মানুষেরই শুধু দোষ না, এখানে ওই সব ক্ষেত্রে কিন্তু আসতেছে আরও থার্ড পার্টির ব্যাপারগুলা, যে থার্ড পার্টি তার বয়ফ্রেন্ডকে বোঝাচ্ছে তুমি কি করতেছো, সে মেয়েটা কিন্তু ভালো না, হ্যান ত্যান সারাক্ষণ, বা সোসাইটি কারা থার্ড পার্টি, দুইজনের ব্যাপারগুলা
তখন অনেক জায়গায় ভালোবাসা থাকা সত্ত্বেও অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় থার্ড পার্টির কারণে। থার্ড পার্টি ইন্টারফেয়ার করার সুযোগটা তখন পাবে যখন নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা এই মানে সম্পর্কের ভিত্তিটা দুর্বল থাকে। যখন সম্পর্কের ভিত্তি শক্ত থাকে তখন কিন্তু থার্ড পার্টি যখনই বলবে, আর এখানে একটা ব্যাপার থাকে যে মানে আমাদের যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে যে সবসময় মানে সম্পর্কের ক্ষেত্রে যেটা প্রত্যাশা করা হয় যে পার্টনার সেটা মানে বা হাজব্যান্ড ওয়াইফ বুঝে নিবে, এটা কিন্তু একটা বড় ধরনের মানে ভুল একটা ধারণা। কেন বুঝলো না? কিন্তু এখানে কিন্তু হ্যাঁ ওর তো বোঝা উচিত যে মানে সে এটা ধরে নিবে বা বুঝে নেবে যে আমার এই এক্সপেকটেশন, আমি এটা চাই। কিন্তু আসলে হিউম্যান মানে আমরা যদি মানুষের মনোযোগতার কথা চিন্তা করি সবকিছু কিন্তু সবসময় আগে আমি থেকে একটু বোঝা আপনার যায়। কাছে যেতে যে আপনি বলছিলেন যে আপনার যখন সম্পর্কটা ভাঙে তখন আপনার মেয়েটি আপনাকে বলেছিল যে আপনি আসলে ভবিষ্যতে কি হতে যাচ্ছেন। আসলে এখানে কোন বিষয়গুলো মানে আপনার কাছে মনে হয় যে এখন অর্থই আসলে জীবনের মূল, মানে যে কোনো মেয়ের সাথে সংসার টেকানোর জন্য অর্থ কি আসলে বড় একটা ফ্যাক্টর? এই হিসেব করে আসলে না, আমি মনে করি। কিন্তু ওই সময়টায় আমাকে বলতো যে আমি যেটা করি সেটা করে আসলে সংসার চালানো যাবে না। কিন্তু এখন আমি আমাকে যদি দেখি, আমি এখন যা করছি এটা করে অবশ্যই একজন আমার সঙ্গে যে থাকবে, যাকে বিয়ে করে আমি সংসার করব, তাকে নিয়ে চালানো সম্ভব। আচ্ছা, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, বিশেষ করে সোনিয়া এবং আপনার কাছে, সম্পর্ক ভাঙার পর জীবনের প্রতি কি আসলে ধারণা বদলে গেছে? এবং লিমিও জানতে চাই আপনাদের কাছে, জীবনের প্রতি বা বিপরীত লিঙ্গের প্রতি কি ধারণা বদলে গেছে যে তারা আসলে মানুষগুলো এরকমই হয়? এই ধারণাটা বদলে যায়নি, কিন্তু আমার রিলেশনশিপ 7 বছর পরে ব্রেকআপ, এবং ব্রেকআপ হবার পর আমি নিজে থেকে আসলে কাজ করি ঠিক আছে, কিন্তু ওই ইনভলভ হওয়া বা ভালো লাগার যে এক ধরনের স্পৃহা তৈরি হওয়া ওইটা অনেকখানি কমে গেছে। মানে তখন ওই ভয়টা কাজ করে আমার ভেতরে এখন, যে আমি বারবার কষ্ট কেন পাবো। কিন্তু সেটা সাময়িক, কাটিয়ে উঠতে হবে আপনাকে, কারণ সামিয়া, আমার জীবন তো আর থেমে এক্স থাকবে হাজবেন্ড না, কিন্তু তাই হি গট ম্যারিড। আমাদের ডিভোর্সে 2 বছর, ইটস বিন 5 ইয়ার্স, বা 2 বছর পরে হি গট ম্যারিড। তো অবভিয়াসলি আমার বাচ্চাদের বাবার ক্ষেত্রে কিছু বলার ছিল না। when it comes to my ম্যারেজ, যে আমি আবার করব কিনা বা আই শুড গেট ইনভলভ, বিকজ সবাই বলে আলটিমেটলি তুমি লোনলি হয়ে যাবা, এন্ড অফ দ্য ডে ইউ নিড সামওয়ান। হ্যাঁ, তখন কিন্তু ওরা নো, তুমি বিয়ে করতে পারবা না, উই ডোন্ট নিড এ ফাদার, উই হ্যাভ এ স্টেপ মাদার, উই ডোন্ট নিড এ স্টেপ ফাদার, সো তুমি এরকমই থাকবা। না সোনিয়া, এক্ষেত্রে তাহলে আমি ওই শিলুর কথাটাই তুলে ধরি। শিলু বলছে কাউন্সেলিং করার ব্যাপার। সেক্ষেত্রে আমি অনেক প্যারেন্টসকে দেখেছি যাদের সম্পর্ক ভেঙে গেছে বা হাজব্যান্ড মারা গেছে, মাটা আসলে বাচ্চাদেরকে কনভিন্স করতে পেরেছে যে দেখো আমি একা হয়ে যাচ্ছি। সেটা আসলে কনভিন্স করার ব্যাপার নয় কি? এইটা কনভিন্স, হ্যাঁ, ওদেরকে বুঝতে পারার একটাই বোঝাতে হবে। হবে। আর আরেকটা জিনিস আছে যে তোমার রাইট পার্সনটা তো লাগবে। আমি আমার জীবনের এমন একটা জায়গায় আমি এসে পৌঁছিয়েছি এখন যে আই ক্যান নট টেক এ সাডেন ডিসিশন। দ্য পার্সন হ্যাজ টু লাভ মি, আবার সে একই কষ্ট পাওয়া যায় না। নো, বিফোর দ্যাট হি হ্যাজ টু লাভ মাই কিডস। আমার বাচ্চাদের যদি ভালোবাসা নাই থাকে সেখানে, আমি তো তার কাছে যাব। আচ্ছা, এবং সামিয়া, রাইট পারসন না, সেটা কে সামিয়া, জানে? এমনও কোশ্চেন এসছে যে ইফ আই গেট ম্যারিড টু দ্যাট পারসন, ওই পার্সনের কোশ্চেন হলো যে আমার বাচ্চাদেরকে তার সাপোর্ট দিতে হবে কিনা ফাইন্যান্সিয়াল, তার সম্পত্তিতে ওদের শেয়ার আছে কিনা। এখন তো ওরা বাবার কাছে থাকে, তখন ওরা পার্মানেন্টলি আমার কাছে চলে আসবে কিনা, বিকজ এটা তো তখন একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। সো কিন্তু এই সংকীর্ণতাগুলো যাদের মধ্যে আছে হ্যাঁ। তারা কি কখনো রাইট পারসন হতে পারে? নো, নট রাইট পারসন। এবং এগুলো অনেক কারণেই কিন্তু আমি সাহস করে আগাতে পারি না। যখন আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে কেয়ার করছি, Care বাবা করছি, মার তাহলে ক্ষেত্রে এটা তো কেয়ার sacrifice। করছি, তাহলে আমার হাজবেন্ডের ক্ষেত্রে বা ওয়াইফের ক্ষেত্রে এই কেয়ারিং, এই ফিলিংস বা এই ইমোশন আমরা রাখতে পারছি না কেন? সেটা কি আসলে রক্তের সম্পর্ক নয় বলে? রক্তের সম্পর্ক নয় তো আছেই, প্লাস তোমার ওই যে লাইক আই সেড, তোমার যদি লাভ অ্যান্ড কেয়ারিং আর যদি রেসপেক্ট না থাকে, তুমি কখনোই সেই জিনিসটাকে ধরে রাখতে পারবে না, বিকজ ইউ উইল গেট ফেড আপ। তার মানে সম্পর্কের শ্রদ্ধাটা খুব গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ। রাইট পারসন, এই ব্যাপারটা কি আদৌ কেউ বলে দিতে পারবে? যে রাইট এটাই আমার পারসন জন্য খুঁজতে right খুঁজতে তো person? সারা জীবন চলে হ্যাঁ, যাবে। সারা রাইট জীবন চলে না, যাবে। এই একটা বিষয়টা মেয়ে change করা সংসারে যাচ্ছে যে না। কোনো মতে 90% change করা নিজেকে যাচ্ছে না। চেঞ্জ করে ফেলে, একটা ছেলে কিন্তু ম্যাক্সিমাম 10% তাহলে আমি করে। একটু ছেলেদের কাছ থেকেও শুনি যে ওনার সম্পর্কটা ভেঙেছে, ওনার প্রেমিকা ওনাকে ছেড়ে গেছে, ওনার কিন্তু এখানে দায়ভারটা ছিল না, উনি এখনো সমাজে সেই অর্থে প্রতিষ্ঠিত হতে পারেননি বলে প্রেমিকা তাকে ছেড়ে গেছেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা ছেলেদেরকে আসলে সব ক্ষেত্রে দায় দিব কি? না, সব ক্ষেত্রে দায় দেওয়া ঠিক হবে না। এই জন্যে ছেলেরা কিন্তু স্যাক্রিফাইস করছে এখন। কারণ ছেলেরা যদি স্যাক্রিফাইস না করতো তাহলে ম্যাক্সিমাম সংসার কিন্তু এখনকার যে অবস্থা, এই অবস্থা থাকতো না, আরো ভেঙে যেত। মানে আপনি এখনকার কি অবস্থা? না, আমি আপনাকে বলি, এখন কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে কেউ কাউকে ট্রাস্ট করি না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা।
আমি যে কথাটা বলছি সেটা কি আদৌ মন থেকে বলছি নাকি এটা শুধু যা শোনানোর জন্য বলছি, সেটাও কিন্তু কিন্তু এখন আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি বললেন যে এখনকার সমাজের যে অবস্থা, এখন কি সমাজের অবস্থা, মেয়েরা কি বেশি খারাপ হয়ে না না না, যাচ্ছে? আমি বলি মেয়েরা যেভাবে এগুচ্ছে সেটা আমরা একটা শ্রেণী সেটাকে পছন্দ করছি না। ছেলেদের মনের সংকীর্ণ। হ্যাঁ, সেটা ছেলেদের মনের সংকীর্ণতা এটা। আবার ছেলেরাই কিন্তু মেয়েদের জন্য কাজ করে যাচ্ছে, মেয়েরা মেয়েদের জন্য কাজ করে যাচ্ছে, আমি আসলে এই কথাটা মানতে রাজি না। না না না, কিন্তু এটা বেড়েছে আগে সব- থেকে। এখন যে সমস্যাটা বলতেছিল এটা আমি কি সমস্যা এখন? ভাই বলছিল যে এখনকার যে সমাজ ব্যবস্থা, আপনি তখন জিজ্ঞেস করলেন যে এখনকার কি সমস্যা, ওইটা আর কি চলে আসে। যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটা ছেড়ে কমিটমেন্ট চাচ্ছিল, তো আপনিও যেমন চাচ্ছেন যে সে আপনার ওয়াইফ, সেও তো চাবে তার লাইফের সিকিউরিটি। তো কতটুকু এটা ভাইস ভার্সা হওয়া উচিত না? দুজনেই ওই তো জায়গাতে স্যাক্রিফাইস হওয়া আসলে উচিত। ওই সময়টা আমিও আমাদের যে হ্যাঁ, সময়টা আপনি ছিল- বুঝাতে পারতেন যে আমাকে সময় দাও, আমরা উইল থিঙ্ক, কারণ প্রত্যেকেরই একটা ফিউচার আছে। অবশ্যই আপনি আপনার শখটা পূরণ করবেন, তাকে সিকিউরিটি দিবেন না, অথচ প্লেজার চাবেন তার কাছ থেকে। আমি এখানে একটু প্রশ্ন করি, 7 বছর একটা সম্পর্ক করার পর আমার মনে হলো যে আমার পার্টনারটি আসলে সেই অর্থে ফিনান্সিয়ালি স্ট্যাবলিশ না, আমাকে তাকে এখন বলতে হবে হয় তুমি স্ট্যাবলিশ হও, নাহলে ছেড়ে চলে যাব আমি, সেটা আসলে তার কতটুকু দায়? আসলে ছেড়ে 7 চলে বছর যাবো পর আমি ফিনান্সিয়াল সিকিউরিটির ব্যাপারটা ভাববো? তখন তো সে হয়তো আরেকটু লাইফে হয়তো তার কোনো সিকিউরিটি সে চাচ্ছে, তখন তো পার্টনারের উচিত যে কিছুটা বলে তো আশ্বস্ত বা তারও তো একটা চেষ্টা হওয়া উচিত। আমি আমার হাজব্যান্ডকে কনভিন্স করতে পেরেছি যে আমি আমার নামের সাথে, আমার নাম ফুল নেম আসমা পাঠান, আমার বাবার নামের সাথে যে সারনেম আছে আমি নাম চেঞ্জ করব না। হি এগ্রি উইথ, বিকজ আমার যুক্তি ছিল আমরা মেয়েরা কেন শুধু নাম চেঞ্জ করবো, আমার হাজব্যান্ড তো চেঞ্জ করে না, আমি বাড়ি চেঞ্জ করছি, আমি ফ্যামিলি মেম্বার চেঞ্জ আমি করছি। এই যেমন আমার নাম চেঞ্জ হয়নি, আমার ক্ষেত্রে আমার যুক্তিটা হচ্ছে এটাই যে আমার পড়াশোনা, আমার সার্টিফিকেট, আমার পরিচয়, এই আমি দাঁড়িয়ে আছি সেটা তো অবশ্যই সেটাই আমার এই নামের উপর বেস করে আমি হঠাৎ করে শুধুমাত্র বিয়ের কারণে নামটা চেঞ্জ করবো, হয়তো এটা নিয়ে সমাজের অনেকেরই আপত্তি থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত অভিমত যে আমার সার্টিফিকেট, আমার শিক্ষাগত যোগ্যতা, আমার এবং এটার জন্য আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনেকে মেনশন করে যে মিসেস পারমিশন, মিসেস পাঠান না, ওটা আমার বাবার নাম, আমি বদলাইনি, এটা আমার নাম। আমি মনে করি যে ব্রেকআপটা আসলে আমি নাটকটা ছাড়তে পারিনি, সেজন্য তাহলে একটা আমরা বেছে ওনার নেওয়া যায়। ক্ষেত্রে সেই ওর বয়ফ্রেন্ডকে দোষ দিচ্ছি, এই ক্ষেত্রে কেন আমরা গার্লফ্রেন্ডের কথা বলবো না? কারণ নাটকটা ওনার প্যাশন, মডেলিং তার প্যাশন, সে কেন নাটক ছাড়বে? আমি নাটকটা ছাড়তে পারিনি এবং ছাড়া সম্ভব না আমার জন্য। সে কনভিন্স করতে পারেনি বলে ব্রেকআপটা হয়েছে। কেউই কখনো চিন্তা করে না যে আমার এর সাথে সম্পর্ক করব, বাড়ি আছে, গাড়ি আছে, আমি ভালো থাকবো কিনা। সম্পর্ক যখন হয় মন থেকে হয়ে যায়, এবং সম্পর্ক এটা মানতেই হবে যে সম্পর্ক করার কিছুদিন পরেই বাস্তবতাটা আসে, টাইম দিতে হবে, 3 মাস, 6 মাস, 1 বছর। সেই এবং টাইমটা ওই তো ওকে দেওয়া বাস্তবতাটাই হয়নি। হলো আসল ব্যাপারটা যে আসলে এই রিলেশনটা আমার জন্য পারফেক্ট বা ওর জন্য পারফেক্ট, আদৌ কি আমরা সঠিক জায়গায় যাচ্ছি? আমার রিলেশনটাও কিন্তু আমি ব্রেকআপ করতে পারছি না বিকজ অফ অনলি একটা রিজন হচ্ছে ফ্যামিলি, অলরেডি সোসাইটি সবাই জানে। এখন ওইটাও চিন্তা আসছে যে কে কি এত বলবে? হ্যাঁ কে কি বলবে, তো আমরা আলটিমেট গিয়ে ওই সোসাইটির কথাই চিন্তা করছি, মানে পাছে লোকে কিছু বলে ওইটাই চিন্তা করছি স্টিল। আর রিলেশনটা হয়ে যাওয়ার পরে তো এখন 1 বছর 2 বছর যে বলছো তোমরা, 1 বছর 2 বছর পরে আমি যদি একটা সিরিয়াস রিলেশনশিপে যাই, ওই 2 বছর পরে গিয়ে কি আমি যখন দেখবো ওর মানে হবে না, টাকা পয়সা আমি নাই, তাকে হ্যাঁ। সময় না দিয়ে কি আমি তাকে ছেড়ে দিব? তাহলে আমার Definitely লয়ালিটিটা not. কোথায় থাকলো? আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে একটু শেষ প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে যে এই অনেকগুলো কথা আসলো যে সম্পর্কের ক্ষেত্রে কাউন্সেলিং ব্যাপারটা গুরুত্বপূর্ণ, শেয়ারিং, কেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিংটা গুরুত্বপূর্ণ। তার মানে আসলে সম্পর্কগুলো যখন ভেঙে যায় কষ্টটা তো আসলে আমাদেরই হয়, আমাদেরই এই রিয়েলাইজেশনটা আসতে হবে যে সম্পর্কটা আমার জন্য ঠিক কিনা সেটা চিন্তা ভাবনা করেই করা, কিন্তু মন আর মগজ তো একসাথে কাজ করে না। শুরুতে যদি বলি যে আসলে মানে হিউম্যান রিলেশনশিপ হচ্ছে এক কথায় যদি বলি কমপ্লেক্স অ্যান্ড আনপ্রেডিক্টেবল, মানে আমরা যদি এক কথায় বলি আর কি। কারণ মানুষের যে সম্পর্ক সেটা একটা গতিশীল ব্যাপারও, যে আজকে যে সম্পর্ক সেখানে যে চাহিদা, প্রত্যাশা, যে এক্সপেকটেশন কিছুদিন পরে বা সময়ের সাথে সাথে কিন্তু সেগুলো পরিবর্তন হয়, এবং পারিপার্শ্বিকতা, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সম্পর্ক কিন্তু একটা চর্চার ব্যাপার, এটাকে কিন্তু নার্চার করার বিষয় আছে। যে প্রথমে যে শুরু হয়েছিল যেভাবে, কেউ যদি এক্সপেক্ট করে যেটা এইভাবেই চলবে, আমি এখানে কোনো মনোযোগ দেই, যত্ন দেই বা না দেই, একই রকম থাকবে, এটা কিন্তু একটা মানে অবাস্তব প্রত্যাশা আর কি। আরেকটা হচ্ছে যে বাস্তব মানে সম্পর্ক যখন শুরুতে হয় তখন তো বিভিন্ন ধরনের আকর্ষণ, মোহগ্রস্ততা, বিভিন্ন বিষয় থাকে। যখন একটা সম্পর্ক চূড়ান্ত পরিণতি দিকে যায়, কমিটমেন্ট তৈরি হয়, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, তখনই কিন্তু ওই মানে বাস্তব যে বিষয়গুলো, যেটা আমরা অনেকের এক্সপিরিয়েন্স থেকে শুনলাম, যে মানে প্র্যাকটিক্যাল অনেক বিষয় যেগুলো আসছে তাদের সম্পর্ক কিন্তু ক্ষতিগ্রস্ত করছে বা ডিস্টর্টেড করছে। তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে পারস্পরিক যে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার যে বিষয়টি,
আরটা হচ্ছে কমিটমেন্ট, যে সম্পর্ক যদি কারো মানে কোনো এক পক্ষের যদি কোনো কমিটমেন্ট না থাকে যে সম্পর্কটা সে টিকিয়ে রাখবে বা সেই সম্পর্কে সে নিয়ে যাবে, তাহলে কিন্তু আরেক পক্ষের পক্ষে কখনোই সম্ভব না সম্পর্কটি টিকিয়ে রাখা। তাহলে এই পারস্পরিক দুজনের কিন্তু আগ্রহ এবং এই কমিটমেন্টটা থাকতে হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে আপনাদের কথা বলার জন্য, কথা শেয়ার করার জন্য। দর্শক, আজকের মতো আমরা বিদায় নিব, কিন্তু ওই যে পাঁচি লোককে কিছু বলে, এই পাঁচি লোকের কথাগুলো অনেক সময় আমাদের সম্পর্কে প্রভাব ফেলে, বিষাক্ত একটা আবহ তৈরি করে। কিন্তু মন বলে তাকে চাই, মগজ বলে আরও অনেক কিছু চাই। কোনটি শুনবো? নিজেদের সম্পর্ক ভেঙে গেলে নিজেদেরই কষ্ট হয়। আমরা জানি না আসলে এই সমাজ কোন দিকে যাচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি, কিন্তু আমরা সবাই চাই সম্পর্কের বন্ধনে থাকতে। একটি সম্পর্ক যখন হয় অনেক ভালোবাসা নিয়ে তৈরি হয়, এই ভালোবাসার হাতটুকু ছেড়ে দিতে আমরা কেউই চাই না। আজকের মতো শেষ করছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানটি। সবাইকে ধন্যবাদ।